আকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী বছর ঘুরে আবার ফিরে এলো এই সময়। আকাশে সাদা তুলোর মতো মেঘ, কাশের বন, এই সব কিছুই আবার হাজির আমাদের কাছে আগমনীর বার্তা নিয়ে। আর তাই আমাদেরকে এরপর প্রস্তুত হতে হবে আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজোর জন্য। বাই দ্য ওয়ে, দুর্গা পুজো কিন্তু শুধুই একটা পুজো নয়, এটা আমাদের বাঙালিদের কাছে আমাদের আবেগ, আমাদের ভালো লাগা, আমাদের ইমোশন, তো সব কিছুরই একটা মেলবন্ধনের সময়। বেসিক্যালি দুর্গা পুজো হচ্ছে আমাদের বাঙালিদের বাড়ি ফেরারটা। বছরের এই 4টে দিন মাও যখন আসছেন তার বাপের বাড়ি, তখন সন্তানদেরকেও তো আলটিমেটলি ফিরতেই হবে না নিজেদের বাড়িতে। মা সন্তানরা কিভাবে না এসে থাকতে পারে। তবে পুজোর আগেই এই পুজো পুজো ভাবটা কিন্তু একটা জায়গাতেই ফিল হয়, কুমোরটুলি, যেখানে মাকে সাজানো হয়, যেখানে মা তৈরি হন, যেখানে শিল্পীদের হাতে মায়ের চক্ষুদান হয়, যেখানে শিল্পীদের হাতে মায়ের অঙ্গরাগ হয়, যেখানে মা সজ্জিত হয় সুশোভিত ডাকের সাজে। সেখানে প্রস্তুত হওয়ার পরেই তো তার যাত্রা শুরু হয় মণ্ডপের পথে। আমাদের বাংলায় প্রাচীন কলকাতার একটা কিন্তু প্রবাদ আছে এই দুর্গাপুজোকে নিয়ে, যে মা এসে গয়না পরেন চোড়াসাঁকোর শিবকৃষ্ণদার বাড়িতে, ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। দুর্গাপুজোর যে 4টে দিন, আমাদের এই 4টে দিন আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত ভালো লাগার 4টে দিন। আর মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, বিজয়া দশমী, মেনলি তো ষষ্ঠী থেকেই মায়ের পুজো শুরু হয়ে যায়, মায়ের বোধন আর বেল্লিবরণের মধ্যে দিয়ে। তারপর মহাসপ্তমীর সকাল শুরু হয় কলাবউ স্নান দিয়ে, নবপত্রিকা স্নান দিয়ে। তারপর তো শুরু হয়েই যায় মায়ের পুজো। রাস্তায় মানুষের ঢল নামে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা দর্শনের জন্য। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের লম্বা লাইন শুরু হয়ে যায়। যদিও এখন তৃতীয়া চতুর্থী থেকেই মানুষের ভিড় শুরু হয়ে যায়, লম্বা লাইন শুরু হয়ে যায় মণ্ডপ দর্শনের জন্য। কিছু কিছু মণ্ডপের দ্বার খুলেই দেওয়া হয় দর্শনার্থীদের জন্য তৃতীয়া চতুর্থী থেকেই। কিন্তু তৃতীয়া চতুর্থী থেকে মণ্ডপ দর্শন শুরু হলেও একটা কিছু মিসিং লাগে। আফটারঅল পুজোর আসল আমেজ কিন্তু শুরু হয় মহাসপ্তমীর দিন থেকে বা মহাষষ্ঠীর সন্ধ্যে থেকে। কারণ সেই দিন থেকেই মায়ের আরাধনা, ঢাকের তালে মায়ের আরতি, মায়ের কাছে অঞ্জলি, এসব শুরু হলেই পুজোটা কিন্তু পুজো বলে ফিল হয়। যাই হোক, দুর্গা পুজোয় অঞ্জলির কথা বললে কিন্তু মহা অষ্টমীর অঞ্জলিটাই আগে মনে আসে। সকাল সকাল স্নান সেরে ছেলেদের পাঞ্জাবি আর মেয়েদের শাড়ি পরে অঞ্জলি দিতে যাওয়ার অনুভূতিটাই একটা আলাদা, তাই না? আর মহা অষ্টমী মানে বাঙালি বাড়িতে লুচি আর ছোলার ডালটা কিন্তু মাস্ট, আর পায়েস। সকালে মায়ের কাছে অঞ্জলি দিয়ে মণ্ডপ দেখে ঘুরে এসে বাড়িতে লুচি ছোলার ডাল খাওয়ার এক্সাইটমেন্টটা কিন্তু আলাদাই থাকে সেদিন। তারপর তো আবার বন্ধু বান্ধব, পরিবার পরিজন সকলের সাথে মণ্ডপ ঘোরার প্ল্যান তো থাকেই, তবে লুচি ছোলার ডাল পায়েস ছাড়া
কিন্তু বাঙালির দুর্গা অষ্টমী অসম্পূর্ণ। এরপর সময় সন্ধিক্ষণের, অর্থাৎ মহা অষ্টমী এবং মহানবমী তিথির মিলনক্ষণের। আমাদের পুরাণ অনুযায়ী এই সময়টাতেই মা বধ করেছিলেন চণ্ডমুণ্ড নামে 2 অসুরের। বিভিন্ন জায়গাতে এই সময় বলিও হয়। আর সন্ধিক্ষণ শেষ হতেই তো পড়ে যায় মহানবমী তিথি। আর যেই নবমী তিথি পড়লো তখন আমাদের মন খারাপেরও শুরু। আফটার অল এত দিনে মাসের পর মাসের যে প্রিপারেশন, 4টে দিনের জন্য এই দুর্গাপুজো আনন্দ ফাইনালি শেষ দিনে এসে পৌঁছই। কারণ দিন তো বিজয়া দশমী, দেবীর বিদায় বেলা। তাই পরের দিন সকাল থেকেই বিষাদের সুর, দেবীর বিদায় বেলা। দেবীকে সিঁদুর মাখিয়ে মিষ্টি মুখ করে দেবীকে বরণ করে বিদায় জানানোর সময়। তাই মন খারাপ লাগলেও এই দিনটাকেও আমরা বাঙালিরা পুরো দমে উপভোগ করে নিতে চাই আনন্দের সাথে। মণ্ডপে মণ্ডপে দেবীর বরণ শেষে চলতে থাকে সিঁদুর খেলা। সকলেই চাই কষ্ট ভুলে দেবীকে খুশির সাথে বিদায় জানাতে। চারিদিকে শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা। বরণ শেষে দেবীর মুখও কেমন যেন ভার লাগে। আর আমাদের বাঙালি কালচার অনুযায়ী সেদিন দেবীকে বিদায় জানিয়ে গুরুজনদের প্রণাম করে মিষ্টি মুখ করিয়ে তবেই দিনের শেষ হয়। তবে আলটিমেটলি এই যে 4টে দিন পুজো, এটা যে কিভাবে কেটে যায় মানে আমরা বুঝতেই পারি না। আর তাই বলাও হয় যে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন।